আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথা বলছি। আসসালামু আলাইকুম। হাসনাত আব্দুল্লাহ একরকম ফাঁকা মাঠে গোল করা নব্য আওয়ামী লীগ স্টাইল ইলেকশনের এমপি। মানে আওয়ামী লীগ যে ধরনের ইলেকশন করতো, যে ধরনের ইলেকশনের কারণে বাংলাদেশে এই হাসনাত আব্দুল্লাহের উত্থান, সেই টাইপের আরেকটা ইলেকশন দিয়ে এমপি হয়েছে হাসনাত আব্দুল্লাহ। মানে 26-এ আওয়ামী লীগ স্টাইল ইলেকশন যদি না হতো, 26-এ আওয়ামী লীগ স্টাইল 12 ফেব্রুয়ারি আওয়ামী লীগ স্টাইল ইলেকশন যদি না হতো, তাহলে হাসনাত আব্দুল্লাহ এমপি হতে পারতো না। মানে একটা অংশ যদি এখানে বাকি থাকতো, সাপোজ ধরেন এবার ইলেকশন 26-এ 12 ফেব্রুয়ারি নির্বাচন আওয়ামী লীগ ছিল দেবিদ্বারে, কুমিল্লায়, সেখানে আপনার মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে ধরেন দেবিদ্বারে যদি আওয়ামী লীগ এবার ইলেকশন করতো, ধরেন বিএনপির প্রার্থী উনি ঋণ খেলাপির কারণে তার প্রার্থীতা বাতিল হয়েছে, ইলেকশন করতে পারেনি, ফাঁকা মাঠ পেয়ে এই একেবারে খুব দুর্বলতম প্রার্থী ট্রাক মার্কার গণ অধিকার পরিষদের প্রার্থীকে হটিয়ে দিয়ে মাঠ থেকে মোটামুটি তারও কিছু জোর জবরদস্তি ছিল হাসনাতের মাঝে, মাত্র তার সরকার ক্ষমতায় থাকা দল, ক্ষমতাসীন দল হিসেবে ইলেকশন করেছে, জিতে গেছে। কিন্তু যদি আওয়ামী লীগ সহ ইলেকশন হইতো, বিএনপি প্রার্থী বললাম ওখানে ঋণ খেলাপি টকবক টকবক করে টাকবুম করে নাচতো আওয়ামী লীগের প্রার্থী, হাসনাত তো সেখানে পাত্তা পেত না, তাই না? তো সেই হাসনাত আব্দুল্লাহরা হঠাৎ করে নানান রকম কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তিনি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক, দক্ষিণাঞ্চলে দলের কাজ করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু হাসনাতের আকস্মিক কর্মকাণ্ড একটু মানুষকে বাঁকা চোখে দেখতে বাধ্য করে কিনা। এমনিতে ছেলেটা ট্যালেন্ট, নিঃসন্দেহে ট্যালেন্ট, মানে দুষ্টমি করে তো বুদ্ধি থাকে, তাই না? তো সে ট্যালেন্ট, কিন্তু তার শুরু থেকে আপনি যদি 5 আগস্টের পর থেকে আসেন, তার যে মব মাস্টার হয়ে ওঠা, মবের বাংলাদেশে যে 2-4 জন জনক, তাদের মধ্যে তো হাসনাত একজন। তো এই দায় কাঁধে নিয়ে তাকে তার সারা জীবন রাজনীতি করতে হবে, এবং তার মবের কারণে যত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যত মানুষ নিহত হয়েছে, যত মানুষ দেশ ছাড়া হয়েছে, সেগুলোর দায়িত্ব তাকে টানতে হবে। সেই হাসনাতকে নিয়ে আজকে একটা খবর আমাদের খুব ইন্টারেস্টিং লাগলো। দেখেন, কুমিল্লার 4 মানে দেবিদ্বার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ রোববার 22 ফেব্রুয়ারি লামা ও আলীকদম উপজেলা সফর করেন। সফরের সম্ভাব্য উদ্দেশ্য স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়, সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা এবং পাহাড়ি অঞ্চলের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর রাখেন। তাকে ওখানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘোরাঘুরি করতে দেখা গেছে ওই লামায়, হঠাৎ করে আকস্মিক। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। যেসব স্থান পরিদর্শন করেছেন তার মধ্যে লামা উপজেলার কয়েকটি বাজার ও জনবহুল এলাকা, সেখানে তিনি গিয়ে পরিদর্শন করেছেন। আলীকদমের বিভিন্ন গ্রাম ও পর্যটন সম্ভাবনার স্থান, সেগুলো তিনি ঘুরেছেন। স্থানীয় সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান আলোচনার বিষয় ছিল। সফরকালে তিনি পাহাড়ি অঞ্চলে অবকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য সেবা উন্নয়ন ও পর্যটন খাতের সম্ভাবনা নিয়ে কথা বলেন বলে জানা গেছে। দলীয় সূত্র বলছে, দক্ষিণাঞ্চলের সাংগঠনিক কাঠামো আরো শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে সফরটি ব্যক্তিগত নাকি সম্পূর্ণ রাজনৈতিক, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। এই হচ্ছে মোদ্দা কথা। এখন হাসনাত তো তাদেরকে কিন্তু বিভিন্ন জন বিভিন্নভাবে গোপনে ব্যবসা খুলে বসছে। হাসনাতও ব্যবসা, সার্জিস হাসনাত এরাও ব্যবসা খুলে বসছে, নাহিদ ব্যবসা খুলে বসছে, এগুলো গোপনে গোপনে তারা সেরেছে। পুঁজি কোথা থেকে এসছে আমরা জানি না, আমাদেরকে এটা নিয়ে প্রশ্ন করবেন না। হঠাৎ করে তার লামায় ঘোরাঘুরি করা, এটা একটু চোখে বাজে না? এই 24 জুলাই অগাস্ট অভ্যুত্থানের সময় বা বিপ্লব আন্দোলন যেটি বলুন না কেন, এই সময়টিতে অনেক মানুষ মারা গেছে অল সাইডসে। এগুলো সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। এই যে আইওয়াশ, যেটা কিনা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, বিশেষ করে পরিস্থিতির কারণে, পরিবেশের কারণে, রাজনৈতিক পরিমণ্ডলের কারণে, এই ইউনুস সরকার আমলে, সেটাকে নিয়ে অবশ্যই মুখ খোলা শুরু করা প্রয়োজন আছে। Let 99 criminals go by, do not punish a single innocent. সেটা হচ্ছে লয়ার প্রিন্সিপাল, ইকুইটেবল প্রিন্সিপাল। অর্থাৎ 99 জন অপরাধীকে ছেড়ে দিন, তবু একজন নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়। এটাকে পুনরুদ্ধার করতে হলে
যে সকল বাজে মামলা দেওয়া হয়েছে সেই মামলাগুলো থেকে মানুষগুলোকে অব্যাহতি দিতে হবে, বেইল দিতে হবে, এবং যারা সত্যিকার অর্থে ক্রিমিনালস, সে যেই দলেই হোক না কেন, তাদের যেন সুষ্ঠু বিচার হয়। কোনো রাজনৈতিক সিলমারা প্রসিকিউটর যেন সেটা দায়িত্বপ্রাপ্ত না হয়, বা বিচারকরা যারা কিনা রাজনৈতিক সিলমারা, তারা যেন এই বিচারে প্রহসনমূলক বিচারে পরিণত না করে। এই প্রেক্ষিতে এই অভ্যুত্থানের সময় বা বিপ্লবের সময় যাই বলেন না কেন, 24শে জুলাই আগস্টে অনেক আইন প্রয়োগকারী সংস্থার লোকজন, বিশেষ করে পুলিশ সদস্যরা মারা গেছেন, নৃশংসভাবে মারা গেছেন, এবং সেই বর্বরচিত হত্যাকাণ্ড আমাদেরকে বিভীষিকা ধরিয়ে দিয়েছিল। তার সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন। যে কোন মানুষগুলো হত্যা করে ছড়িয়ে ছিটিয়ে গোপনে গুপ্ত হয়ে আছে আমাদের মধ্যে, তাদেরকে বের করা প্রয়োজন। অন্যথায় এরকম ডেঞ্জারাস মানুষগুলো আরো দুর্ঘটনা ঘটিয়ে যাবে, কারণ তাদের হত্যা নেশা পেয়ে বসছে। এবং যারা মব জাস্টিসের নামে যে মবিং করছে বা করে গেছে, তাদেরকে খুঁজে বের করা দরকার। তাহলে বুঝতে পারবো যে বিএনপি সত্যি কমিটেড। পুলিশ সরকারের সহায়ক এবং এক্সিকিউটিভ বডির সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে পুলিশ ফোর্স। এবং সিভিলিয়ান যে সকল ধরেন সমস্যা নিয়ন্ত্রণের প্রয়োজন আছে, অপরাধ থেকে শুরু করে এ সকল মব নিয়ন্ত্রণ, বেআইনি কর্মকাণ্ড নিয়ন্ত্রণ, চুরি ডাকাতি রাহাজানি, এগুলি নিয়ন্ত্রণের জন্য পুলিশ সরকারের অন্যতম একটি অংশ। এই পুলিশ সদস্য অনেক মারা গেছেন। এরা কি সবাই শেখ হাসিনার বাহিনী? সবাই কি খুনি বাহিনী? সবাই কি হত্যাকারী বাহিনী? বা এরা কি সবাই অন্ধভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে মানুষকে হত্যা করেছে এবং এর জন্য মারা গেছে? না, অনেক সন্ত্রাসের কর্মকাণ্ডের কারণে, অনেক সন্ত্রাসীদের কারণে সাধারণ ল এনফোর্সমেন্ট যারা সদস্য পুলিশরা, তারা জীবন হারিয়েছেন। এটা সুষ্ঠু তদন্ত প্রয়োজন আছে। অন্যথায় সাধারণ আইন প্রয়োগকারী লোকরা ডিসহার্টেন হবে, ডিমোরালাইজড হবেন। তারা সরকারকে নৈতিকভাবে সমর্থন করতে দ্বিধাগ্রস্ত হবেন, যে আমার জীবনকে বাজি রেখে সরকারের হুকুম আমি পালন করব, এবং আমি মরে গেলে, আহত হলে সরকার আমার পাশে থাকবে না, আমার পরিবারের পাশে থাকবে না। তাহলে বিএনপি সরকার দুর্বল থেকেই যাবেন। আওয়ামী লীগ শাসন আমলে সবাই কি আওয়ামী লীগের রাজনীতি করা পুলিশ ছিল নাকি? যারা এই আন্দোলনের সময় মাঠে নেমেছিলেন ল অ্যান্ড অর্ডার পুনরুদ্ধারের জন্য, তারা সবাই কি খুনি বাহিনী নাকি? প্রশ্নই ওঠে না। যারা বাড়াবাড়ি করেছে অবশ্যই তাদের শাস্তি হোক, সেটা পুলিশ হোক আর যারাই হোক। কিন্তু সাধারণ পুলিশরা যারা সরকারের হুকুম পেয়ে ল অ্যান্ড অর্ডার রেস্টোর করার জন্য মাঠে নেমেছেন, মাঠে নামলে কি তারা তাদেরকে মেরে ফেলতে হবে নাকি? সেই বিচার হওয়া প্রয়োজন এবং তাদের পরিবারের পাশে থাকা প্রয়োজন, যাতে করে অপশক্তিরা বোঝে যে বিএনপি সরকারের বিরুদ্ধেও যদি তারা উগ্রতা করে, সন্ত্রাস করে, তাহলে পুলিশ ফোর্স বর্তমানে নির্বাচিত এই সরকারের পাশে থাকবে। এবং পুলিশ তখনই থাকবে যখন এই পুলিশ ফোর্স বুঝবে তাদের ভিতরে কেউ অন্যায় শিকার হলে সরকার সে অন্যায়কারীকে শাস্তি দেবে। এবং কখনো ক্রাইম ডাজন্ট গো আনপানিশড। ইনডেমনিটি ফিন্ডিটি দিয়ে, ঘোষণাপত্র দিয়ে এই পুলিশ হত্যা সুষ্ঠু বিচার বন্ধ করা যাবে না। এবং আন্তর্জাতিক আইনেও বাংলাদেশ সরকার এবং সাংবিধানিকভাবেও নৈতিকভাবেও বাংলাদেশের সরকার, বর্তমান নির্বাচিত সরকার তো বটেই, দায়বদ্ধ সুষ্ঠু বিচার করার এবং মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় দুর্দণ্ড প্রতাপের সঙ্গে দাপিয়ে বেড়ানো মোহাম্মদ তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটির প্রধান কৌঁসুলির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে সোমবার এক প্রজ্ঞাপনে এর তথ্য জানানো হয়েছে। আইন বিশেষজ্ঞরা মনে করেন এই পরিবর্তনের মধ্য দিয়ে আইসিটিতে যে স্বার্থের দ্বন্দ্ব নিয়ে জুলাই হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছিল সেটি থেকে খানিকটা রেহাই পেল। কারণ বিগত আওয়ামী লীগ সরকার আমলে
একই আদালতে চলা মামলাগুলোতে তাজুল ইসলাম ছিলেন আসামি পক্ষের আইনজীবী। ক্ষমতার পালা বদলে তাজুল ইসলাম রাতারাতি হয়ে যান রাষ্ট্রপক্ষের আইনজীবী। তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হলেও প্রসিকিউশনে এখনো অনেক আইনজীবী আছেন যারা যুদ্ধাপরাধীদের আইনজীবী ছিলেন। দেশি বিদেশি নানা সংস্থা এমনকি সংবাদ মাধ্যমেও এই স্বার্থের দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন উঠলে অন্তর্বর্তী সরকার ছিল নীরব দর্শকের ভূমিকায়। উল্টো বিচারকদের সামনে দাঁড়িয়ে আসামি পক্ষের আইনজীবীকে তাজুল ইসলামের প্রকাশ্যে হুমকি দেয়া, পাবলিক সভায় প্রকাশ্যে খুনের মতো ফৌজদারি অপরাধের বিচার তাড়াহুড়ো করে করার মতো বক্তব্য দিয়ে বহু বিতর্কের জন্ম দিয়েছিলেন। আইন বিশেষজ্ঞরা বলছেন তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার মাধ্যমে রাজনৈতিক পক্ষপাতিত্বমূলক বিচারের আশঙ্কা থেকে কিছুটা মুক্ত হওয়া গেলেও এখনো সবচেয়ে বড় প্রশ্নটি শুরু হওয়া বাকি আছে। সেটি হলো, যেভাবে অন্তর্বর্তী সরকার চারবার অধ্যাদেশের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি সংশোধন করেছে, সে প্রক্রিয়া ও সংশোধনের অনেকগুলো বিষয় ছিল অসাংবিধানিক। বিষয়টি নিয়ে অনেক দেশি ও বিদেশি সংস্থা এবং আইনজীবীরা প্রশ্ন তুলেছিলেন। বিএনপি ক্ষমতায় আসার পর থেকে সাংবিধানিক প্রক্রিয়ায় আইনের শাসন প্রতিষ্ঠার উপর জোর দিয়ে যাচ্ছে। প্রশ্ন উঠেছে, সংবিধানের এত বড় লঙ্ঘনের মধ্য দিয়ে যে বিচার প্রক্রিয়া চলছে তার সংশোধনের জন্য বাংলাদেশের নতুন সরকার কি আদৌ কোনো পদক্ষেপ নেবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 22 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে সামাজিক মাধ্যমে চাওয়া হয় আইসিটির চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে জামাতপন্থী আইনজীবী তাজুল ইসলামকে। 23 ফেব্রুয়ারি দুপুর 2টায় ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে এসে বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। এর আগে সকালে অ্যাডভোকেট আমিনুল ইসলামের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সলিসিটর মোহাম্মদ মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো। একই সঙ্গে তাজুল ইসলামের নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হলো। বিদায় নেওয়ার সময় তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, রাজনৈতিক সরকার যখন নতুন দায়িত্ব নেয় স্বাভাবিকভাবে তাদের পছন্দনীয় লোকজনকে বসাবে, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। দর্শক, তাজুল ইসলামের এই বক্তব্য যদি ধরে নেই তাহলে প্রশ্ন ওঠে, বিগত অন্তর্বর্তী সরকার আমলে জামাতপন্থী এমনকি যে আইনজীবী একই আদালতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন তাকে নিয়োগ দেওয়ার অর্থ কি সরকার জামাতের পছন্দ মতোই আইসিটি চালাতো? তাজুল ইসলাম ছাত্র জীবনে শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন। যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামাতের নেতাদের আইনজীবী ছিলেন তিনি, ছিলেন এবি পার্টির নেতা। তাজুল ইসলামের নিয়োগের পরপরই এই স্বার্থের দ্বন্দ্ব নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছিল। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের জন্য এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলাকালে তার পক্ষের আইনজীবী ছিলেন তাজুল ইসলাম। 2024 সালের 5 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়। কিন্তু 25 ফেব্রুয়ারি আপিল বিভাগে এটিএম আজহারুলের রিভিউ শুনানিতে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম। এর ফলে আজহারুলের বিরুদ্ধে মামলায় তাজুল ইসলামের সংশ্লিষ্টতা স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করেছে কিনা এবং তিনি পেশাগত আচরণবিধি লঙ্ঘন করেছেন কিনা সে প্রশ্ন তুলেছিলেন সুপ্রিম কোর্টের একাধিক আইনজীবী। এছাড়া বিভিন্ন সময় কোর্টে এবং কোর্টের বাইরে তাজুল ইসলামের আচরণ অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল। গত বছরের 23 নভেম্বর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আসামিপক্ষের আইনজীবী নাজনীন নাহারকে উদ্দেশ্য করে সরাসরি বলেছিলেন, চুপ থাকুন, কথা বলবেন না, আপনিও আসামি হতে পারেন। এরপর তিনি যোগ করেন, নাজনীনের বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে। চিফ প্রসিকিউটরের এমন খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর আদালত পাড়ায় এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল। আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুযায়ী এটি ছিল একটি হুমকি যার স্থান কোনো আদালতে থাকতে পারে না। 1973 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 17 অনুচ্ছেদের 2 নম্বর ধারা অনুযায়ী আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য আইনজীবী সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। গত বছরের 31 আগস্ট দেয়া তাজুল ইসলামের এক বক্তব্যের কারণে আইসিটির বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। ঢাকায় 31 আগস্ট এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী নির্বাচিত সরকার জুলাই আন্দোলনে সংগঠিত অপরাধ এবং গুম খুন সহ আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে অগ্রসর হবে কিনা সেজন্য তাড়াহুড়ো করতে হচ্ছে। ফলে যতটা নিখুঁতভাবে এই কাজটা করা দরকার ছিল তা তারা হয়তো করতে পারবে না, অনেক বেশি হ্রাস করতে হচ্ছে বলে মন্তব্য করেছিলেন তিনি। এছাড়া বুলেটের মাধ্যমে চুলে আগুন ধরিয়ে দেওয়ার মতো অদ্ভুত
অদ্ভুত যুক্তিও তিনি শুনানিতে দিয়েছিলেন। তাজুল ইসলামের একটি দলের সাথে জড়িত থাকা এবং দলটির কয়েকজন নেতার বিরুদ্ধে একই আদালতে দায়ের হওয়া মামলার আইনজীবী হওয়ার কারণে জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্তদের বিচারের স্বচ্ছতা নিয়ে নানা মহল থেকে প্রশ্ন উঠেছিল। যেমন গত 2রা ফেব্রুয়ারি টিআইবির এক রিপোর্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগ পাওয়া বিচারক ও কৌশলীদের দক্ষতা, অভিজ্ঞতা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও উদ্বেগ জানানো হয়েছিল। টিআইবির দেওয়া তথ্য অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত 450টি অভিযোগ দায়েরের তথ্য তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে মামলা হয়েছে 45টি। এসব মামলায় শেখ হাসিনা সহ 209 জনকে আসামি করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে 84 জনকে। বর্তমানে ট্রাইব্যুনালে 12টি মামলা বিচারাধীন, যেখানে আসামির সংখ্যা 105 জন। বিশেষজ্ঞরা মনে করেন তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার কারণে স্বার্থের দ্বন্দ্ব থেকে আপাতত রেহাই পেল ট্রাইব্যুনাল। যদিও প্রসিকিউশন টিমের কয়েকজন সদস্য এখনো রয়ে গেছেন যারা একসময় যুদ্ধাপরাধীদের পক্ষে মামলা লড়েছেন। নতুন চিফ প্রসিকিউটর দায়িত্ব নিয়ে বলেছেন, যারা প্রকৃত অপরাধী নয় এমন কেউ প্রসিকিউশনের মাধ্যমে কোনো হয়রানির শিকার হবেন না। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা প্রশ্ন রেখেছেন, স্বার্থের দ্বন্দ্বের বিষয়টি থেকে মুক্ত হওয়া গেলেও বর্তমান আইসিটি গঠনে যে অসাংবিধানিক প্রক্রিয়া বিগত অন্তর্বর্তী সরকার অনুসরণ করেছে তা থেকে মুক্তি মিলবে কবে? মানে গোড়াতে যে গলদ রয়ে গেছে সেটি ঠিক হবে কবে? দর্শক, 2024 সালের 15 আগস্ট দৈনিক প্রথম আলোতে প্রকাশিত খবরে বলা হয়, ওই বছরের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। সে লক্ষ্যে আইন মন্ত্রণালয় 1973 সালের আইনটিতে 19টি ধারায় সংশোধনী এনে সরকার 2024 সালের 24 নভেম্বর এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করে। তখনই প্রশ্ন উঠেছিল, যে প্রক্রিয়া আইনটি সংশোধন করা হয়েছে তার সংবিধান সম্মতভাবে করা হয়নি। শেখ হাসিনা সরকারের পতনের পর 2024 সালের 6 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ ভেঙে দেন। এ কারণে 6 আগস্টের পর থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন প্রণয়নের কোনো ক্ষমতা ছিল না, ছিল রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা। সংবিধানের 93 অনুচ্ছেদের 1 নম্বর ধারায় বলা হয়েছে, সংসদ ভেঙে যাওয়া অবস্থায় অথবা অধিবেশন না থাকলে রাষ্ট্রপতির কাছে সন্তোষজনকভাবে প্রতীয়মান হলে তিনি অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন। তবে এই ধারাতে কিছু শর্ত দেয়া আছে। এখানে 3টি শর্ত দেয়া আছে। শর্ত 3টির মূল কথা হলো, সংসদ না থাকলে রাষ্ট্রপতি এমন কোনো অধ্যাদেশ করতে পারেন না যেটি সংবিধানের অধীন সংসদের আইন দ্বারা আইনসঙ্গতভাবে করা যায় না, এবং সংবিধানের কোনো বিধান পরিবর্তিত বা রহিত হয়ে যায়। অর্থাৎ সংসদ না থাকলে সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতার সীমাবদ্ধতা আছে। মানে রাষ্ট্রপতি চাইলেই সব বিষয়ে অধ্যাদেশ জারি করতে পারেন না। স্পষ্টভাবে বললে 2টো বিষয়ে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন না। একটি হলো সাংবিধানিক কোনো বিধান পরিবর্তন করতে পারেন না, আরেকটি হলো এমন কোনো অধ্যাদেশ জারি করতে পারেন না যেটি সংসদীয় আইনের স্থায়ী বিকল্প হিসেবে কাজ করে। অন্তর্বর্তী সরকার 2024 সালের 24 নভেম্বর যে অধ্যাদেশটি জারি করেছে সেখানে বলা হয়েছে সংশোধনীটি 2009 সালের 6 জানুয়ারি থেকে কার্যকর হবে। আইনের ভাষায় একে বলা হয় রেট্রোঅ্যাক্টিভ এফেক্ট, অর্থাৎ পূর্ববর্তী প্রভাব সহ অধ্যাদেশটি জারি করা হয়েছে। এখানে অধ্যাদেশটি সংবিধানের 93 অনুচ্ছেদের বিধানের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধানের 3য় ভাগে 26 থেকে 47 অনুচ্ছেদে মৌলিক অধিকারগুলো তুলে ধরা হয়েছে। সংবিধানের 7 নম্বর অনুচ্ছেদের খ ধারা অনুযায়ী কোনো অধ্যাদেশ দিয়ে সংবিধানের 3য় ভাগের কোনো অনুচ্ছেদ বাতিল এবং এর বিরোধী কোনো কিছুই রাষ্ট্রপতি জারি করতে পারেন না। আমাদের বিশ্লেষণ হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনের জন্য 2024 সালের 24 নভেম্বর যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেটি সংবিধানের মৌলিক অধিকারের 35 অনুচ্ছেদের 1 নম্বর ধারার সুস্পষ্ট লঙ্ঘন। ধারাটিতে বলা হয়েছে, অপরাধের দায়যুক্ত কার্য সংগঠনকালে বলবৎ ছিল এমন আইন ভঙ্গ করার অপরাধ ছাড়া কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাবে না, এবং অপরাধ সংগঠনকালে বলবৎ সেই আইন বলে যে দণ্ড দেয়া যেতে পারত তাকে তার বেশি বা তার থেকে ভিন্ন দণ্ড দেয়া যাবে না। আইসিটি আইনের সবশেষ সংশোধনী অনুযায়ী 2009 সালের 6 জানুয়ারি থেকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া গুম, খুনের ঘটনা ও জুলাই হত্যাকাণ্ডগুলো বিচার এই আইনের অধীনে করা যাবে। অথচ সংবিধানের 35 অনুচ্ছেদের 1 নম্বর ধারা বলছে, যেহেতু এটি মৌলিক অধিকার তাই অপরাধ সংগঠনের সময় যে আইন ছিল সে আইন দিয়ে বিচার করতে হবে। 1973 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি প্রণীত হয়েছিল
আন্তর্জাতিক আইনের অধীনে 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং অন্যান্য অপরাধের জন্য ব্যক্তিদের আটক, বিচার ও শাস্তি দেওয়ার জন্য। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বিগত আওয়ামী লীগ সরকার 2009 ও 2013 সালে আইনটি সংশোধন করেছিল। সেই সংশোধনী পাশ হয়েছিল সংসদে, কিন্তু সংবিধানের মৌলিক মানবাধিকার অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক কোনো সংশোধনী অধ্যাদেশের মাধ্যমে করা সম্ভব নয়। সেটি করতে হলে অবশ্যই সংসদের মাধ্যমে করতে হবে। বিশেষজ্ঞরা মনে করছেন সে হিসেবে অন্তর্বর্তী সরকার আইসিটি আইনের সংশোধনের যে অধ্যাদেশ জারি করেছিল তা দিয়ে 2024 সালের 24শে নভেম্বর থেকে সংগঠিত একই ধরনের অপরাধের বিচার করা সম্ভব। তার আগের অপরাধগুলোর বিচার করলেও আদালতের রায় দেওয়ার এখতিয়ার নিয়ে প্রশ্ন। আইনজীবীরা মনে করেন অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ প্রণয়ন করতে পারেন, কিন্তু সাংবিধানিক বিধান বা মৌলিক আইন প্রণয়নের কাঠামো সংশোধন, বাতিল বা অগ্রাহ্য করার ক্ষমতা তাদের নেই। ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে 2025 সালের 20শে জানুয়ারি জিয়াউল হাসানের পক্ষে তার আইনজীবী আদালতে চ্যালেঞ্জ করেছিলেন। সেখানে অনেকগুলো ইস্যুর পাশাপাশি এই বিষয়টিও আদালতের নজরে আনা হয়েছিল। তবে আন্তর্জাতিক অপরাধ আদালত এ ধরনের আপিল শোনার এখতিয়ার তাদের নেই বলে রিটটি বাতিল করে দেয়। আইনজীবীরা বলছেন আইনের ভাষায় এটাকে বলা হয় ডক্ট্রিন অফ কালারেবল লেজিসলেশন বা ফ্রড অন দ্য কনস্টিটিউশন বা সংবিধান জালিয়াতির মতবাদ। আইনজীবীরা বলছেন 1973 সালে আইনটি করা হয়েছিল 71-এর স্বাধীনতা যুদ্ধের সময় সংগঠিত অপরাধগুলোর বিচারের জন্য। রোম সংবিধি সহ আন্তর্জাতিক আইনগুলোর বিধান অনুযায়ী এ ধরনের আইনের জন্য শর্ত হলো অবশ্যই যুদ্ধ সংঘটিত হবে। কোন সাধারণ রাজনৈতিক বিরোধ সংঘাতকে এই আইনের আওতায় দেখার সুযোগ নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। দর্শক, অন্তর্বর্তী সরকার চারবার এই আইনটি সংশোধন করে আলাদা আলাদা অধ্যাদেশ জারি করেছিল। যখন যাকে ঘায়েল করার দরকার হয়েছে তখনই তারা এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। আমরা জানতে পেরেছি আইসিটি আইনের সংশোধনীটি নিয়ে কমপক্ষে 3টি আন্তর্জাতিক সংস্থা অন্তর্বর্তী সরকারের কাছে তাদের আপত্তির কথা জানিয়েছিল। এর একটি হলো ইউরোপীয় ইউনিয়ন। 2024 সালের 5 নভেম্বর ইউ বাংলাদেশ যৌথ কমিশনের বৈঠকে সংস্থাটির পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনি কাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। সংস্থাটির পক্ষ থেকে তখন বেশ কিছু সুপারিশ করা হয়েছিল, কিন্তু সরকার সেগুলো সংশোধনীতে রাখেনি। দ্বিতীয় সংস্থাটি হলো জাতিসংঘের মানবাধিকার কমিশন। সংস্থাটির প্রধান ফলকার তুর্ক 30 অক্টোবর সংবাদ সম্মেলনে বলেছিলেন তার দপ্তর আইসিটি আইন সংশোধন এটিকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য আনতে এবং সুষ্ঠু বিচারের অধিকার নিশ্চিত করতে এবং যথাযথ প্রক্রিয়ার সঙ্গে আপোষ না করে ন্যায় বিচার প্রদানের বিষয়ে ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে জানিয়েছে। তৃতীয় সংস্থাটি হলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি 2011 সালের 8 মে শেখ হাসিনা সরকারকে আইসিটি আইনের 12টি বিষয়